আচ্ছা, বুকস আর দ্য ট্রু লেভেলার্স, যেটা সমতা রক্ষা করে, সমতা বিধান করে, ঠিক আছে। বই, এটা বস্তুর ক্ষেত্রে এই দুটো যায়। দে গিভ টু অল হু ফেথফুলি ইউজ দেম। ফেথফুলি মানে বিশ্বস্ততার সঙ্গে, সত্যতার সঙ্গে, ঠিক আছে। They give to all who faithfully use them, the society, সমাজে, the spiritual presence, আধ্যাত্মিকতায়, স্পিরিচুয়াল কথাটার অর্থ হচ্ছে আধ্যাত্মিকতা, প্রেজেন্স, অস্তিত্ব, ঠিক আছে, of the best and the greatest of our race. রেস মানে আমাদের জাতির যারা শ্রেষ্ঠ, তাই তো, তাদেরকে বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? এক্ষেত্রে আমরা বলবো যে বই হচ্ছে প্রধান সমতা রক্ষাকারী বা সমতা বিধানকারী বস্তু। এটা হলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেহেতু বইটা হচ্ছে বস্তু, সেই কারণে এটা এইভাবে বলা হয়েছে। আচ্ছা, আর একটা হচ্ছে যে পরেরটা, দে গিভ টু অল, দে গিভ টু অল, যারা বিশ্বস্ততার সঙ্গে বই ব্যবহার করে, দে গিভ টু অল, তারা মানে বই তাদেরকে কি দেয়, এখানে দে মিন্স বই তাদেরকে কি দেয়, হু ফেথফুলি ইউজ দেম, যারা বিশ্বস্ততার সাথে বই ব্যবহার করে তাদের সকলকে, তাদের সকলকে, যে দে গিভ টু অল, তাদের সকলকে, দ্য সোসাইটি, গোটা সমাজকে, দ্য স্পিরিচুয়াল প্রেজেন্স অফ দ্য বেস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট অফ আওয়ার রেস, আমাদের জাতির যে সেরা, ঠিক আছে, গ্রেটেস্ট বৃহৎ, আমাদের জাতির যারা সেরা এবং যারা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্ব মানে শ্রেষ্ঠদের শ্রেষ্ঠ, শ্রেষ্ঠদেরকে কি দিচ্ছে না, স্পিরিচুয়াল আধ্যাত্মিক যে উপস্থিতি প্রদান করে। এখানে প্রেজেন্স মানে আমরা বোঝাই একটা হচ্ছে অস্তিত্ব আর একটা হচ্ছে উপস্থিতি। তাহলে স্পিরিচুয়াল কথার অর্থ হচ্ছে আধ্যাত্মিক। স্পেলিং সবাই ভালো করে দেখবে, খুব ভুল না হলেও দু একটা ভুল হচ্ছে ছোটখাটো, যেগুলো যেন ভুল না হয়। আর প্রেজেন্স মানে হচ্ছে উপস্থিতি, আর এটা যেন না হয় যেটা বললাম, আর ভাবার্থর ক্ষেত্রে মারাত্মক মারাত্মক ভুল হচ্ছে, সেগুলো দেখতে হবে। আধ্যাত্মিক উপস্থিতি, ঠিক আছে। তাহলে যারা বিশ্বস্ততার সাথে বই ব্যবহার করে তাদের সকলকে, সমাজকে, আমাদের জাতির সেরা এবং শ্রেষ্ঠদের আধ্যাত্মিক উপস্থিতি প্রদান করে। হলো। পরেরটা বলছে নো ম্যাটার, এটা কোনো বিষয় নয় যে হাউ পুয়ার আই অ্যাম, আমি কতটা দরিদ্র বা গরিব, সেটা কোনো বিষয়ই নয়। দরিদ্র বা গরিব, এখানে এই শব্দটা দেওয়া যেতেই পারে যে আমি কতটা দরিদ্র বা গরিব সেটা এখানে কোনো বিষয় নয়। নো ম্যাটার দো দ্য প্রসপারাস অফ মাই ওন টাইম উইল নট এন্টার দ্য মাই অবস্কিউর ডুয়েলিং। এই যে মাই অবস্কিউর ডুয়েলিং, এই যে শব্দটা রয়েছে, ডুয়েলিং মানে আমরা সবাই জানি বাসস্থান, নো ডাউট, কিন্তু এই ডুয়েলিং শব্দটা আরো একটা অর্থকে প্রকাশ করে, ঠিক আছে। বাসস্থান শব্দটা তো রয়েইছে, কিন্তু এছাড়াও আরেকটা অর্থকে এখানে প্রকাশ করে, যেটা হচ্ছে যে আমাদের যে লক্ষ্য, যে অজ্ঞাত লক্ষ্য, সেইটা, ঠিক আছে। ডুয়েলিং যেটা আমাদের অবস্কিওর, যেটা হলো অস্পষ্ট, যেটা হচ্ছে অজ্ঞাত। আর সাধারণত আমরা আরেকটা শব্দ আমি কারোর খাতায় রেখেছি, অখ্যাত। অখ্যাত শব্দটা ব্যক্তির ক্ষেত্রে যেতে পারে, কিন্তু বইয়ের সঙ্গে যায় না। এগুলো যখন লিখতে হবে মাথায় রাখতে হবে, ঠিক আছে, এটা ব্যক্তির ক্ষেত্রে যায়। তো এটা দুটো ভাবেই হতে পারে, যে এতে কিছু যায় আসে না যে আমাদের মূল্যবান সময়, অর্থাৎ প্রসপারাস, কারণ এখানে যেহেতু কোনো ব্যক্তির কথা বলেনি, যে আমাদের মূল্যবান সময় বা সমৃদ্ধি আমার অজ্ঞাত লক্ষ্যে কখনোই প্রবেশ করবে না, ঠিক আছে। অনেকে ব্যক্তির ক্ষেত্রে এটা বুঝিয়ে দিয়েছো, কিন্তু এখানে আসলে মূল ভাবটা কিন্তু এখানে ব্যক্তির ক্ষেত্রে বোঝায়নি, মূল ভাবটা এখানে ব্যক্তির ক্ষেত্রে বোঝায়নি।
এবং আমি বারবার বলবো যে যখন করবে মূল মানে ভাবানুবাদটা বোঝার চেষ্টা করবে। যদি কেউ গুগল ট্রান্সলেট দেখে করো, তাহলে ওয়ার্ড টু ওয়ার্ড যেটা ট্রান্সলেট হয় গুগল কিন্তু সেটাই বলে দেবে, এবং সেটাই কিন্তু মেজরিটি খাতায় আমি পেয়েছি, মেজরিটি 99%। আচ্ছা, তারপর হচ্ছে ইফ দ্য স্যাক্রেড রাইটার্স, আচ্ছা পবিত্র, স্যাক্রেড সৎ, পবিত্র, ঠিক আছে, মার্জিত, এই শব্দগুলো, এই স্যাক্রেড শব্দটা দিয়ে শুধুমাত্র যে পবিত্র শব্দটাকেই বোঝায় এটা কিন্তু নয়, এই এতগুলো শব্দকে বোঝায় স্যাক্রেড। যেখানে আমরা যেহেতু এটা লেখকের ক্ষেত্রে বোঝাচ্ছে, যেহেতু এটা লেখকের ক্ষেত্রে বোঝাচ্ছে, তাই জন্য এটা পবিত্র হতে পারে, সৎ হতে পারে, মার্জিত হতে পারে, এগুলো সবগুলোই হতে পারে। যদি পবিত্র লেখকরা আমাদের ছাদের নিচে প্রবেশ করে, writers will enter and take up their abode under my roof, এই যে এখানে বলা হয়েছে আন্ডার মাই রুফ, যদি আমার ছাদের নিচে প্রবেশ করে, ইফ মিল্টন, যেটা ম্যাম আমরা কি পবিত্র লেখককে বলি? না, এটা আমরা বলি না তো। পবিত্র লেখক যেহেতু আমরা এটা বলি না, আমি তো বললাম যার জন্য এখানে সৎ, সৎ ব্যবহার করা যেতে পারে, তারপর মার্জিত লেখক বলা যেতে পারে, বা সুলেখক বলা যেতে পারে, সেটাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সুলেখক সেটাও ব্যবহার করা যায়। আপনার ওই ভালো লেখক বলা যেতে পারে কি? ভালোটাই, ভালো, ভালো শব্দটা যেহেতু সকলেই ব্যবহার করবে ওই জন্যই ওটাকে সু করা হয়েছে, আর কিছু ভালো বলা যেতে পারে। ঠিক আছে। ভালো বলা যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। Sacred writers will enter and take up their abode under my roof, ঠিক আছে। তো যেখানে যদি আমার ছাদের নিচে প্রবেশ করে, তাদের আবাসস্থল গ্রহণ করে, মানে আর কি ঘরে প্রবেশ করে আর কি, যদি মিল্টন, if Milton will cross my threshold to sing to me of paradise, যেখানে যদি মিল্টন আমার মানে চৌকাঠ অতিক্রম করে, দ্বার প্রান্ত হতে পারে, চৌকাঠও অতিক্রম করতে পারে, থ্রেশহোল্ড মানে কোনো কিছু পার হওয়া, ঠিক আছে। আমরা সব ম্যাম পরিসর অতিক্রম করতে পারে বললে হবে? পরিসর, হুম। না পরিসরটা এই কারণেই হবে না, পরিসর বলতে যেটা বোঝায় ওটা ব্যাপক অর্থে ব্যবহার করা হয়, মানে পরিসর কথাটার অর্থ কোনো ছোট নয়, অনেক বড়। এখানে একটা ঘরের কথা বলেছে যে যিনি আমাকে এসেই শোনাচ্ছেন, এখানে উনি আর কাউকে শোনাচ্ছেন না, ঠিক আছে। ব্যাপক অর্থে ওকে ম্যাম। পরিসর শব্দটা ব্যবহার হবে, ওই কারণে সেই জন্য চৌকাঠ এবং দ্বার প্রান্ত এটা ব্যবহার করাটাই শ্রেয়। ক্রস মাই থ্রেশহোল্ড টু সিং টু মি অফ প্যারাডাইস, এই যে প্যারাডাইস শব্দটা আছে, এটা কি প্যারাডাইসটাই সকলে রেখে দিয়েছে, এটা আসলে স্বর্গের কথা বলেছে, আমাকে স্বর্গের কথা শোনান। এই প্যারাডাইস মানে হচ্ছে সেই স্বর্গীয় অনুভূতির কথা বলা হয়েছে, স্বর্গের কথা বা স্বর্গীয় অনুভূতির কথা, এটা হবে। অ্যান্ড শেক্সপিয়ার, শেক্সপিয়ার স্পেলিং এ প্রত্যেকে তালবস স দেবে, কেউ দন্তের স দিও না। ম্যাম হ্যাঁ বলছি প্যারাডাইস মানে প্যারাডাইস লস্ট এর কথা বলা হচ্ছে না তো? হ্যাঁ, গ্রন্থ প্যারাডাইস লস্ট এর কথাই তো বলা হচ্ছে। তাহলে প্যারাডাইস লস্টটাকে বেঙ্গলিতে করবো না প্যারাডাইস হিসাবেই লিখবো, সেটাই আর স্বর্গীয় কি অনুভূতি, গন্ডগোল। ওর মূল বিষয়টা স্বর্গীয় অনুভূতিই হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর যদি ইংরেজিতে করতে হয় তাহলে এইভাবে লিখতে হবে, প্যারাডাইস। কারণ আমাদের এরকম অনেক শব্দ আছে যেগুলো মনে পড়বে না, যদিও সেটা গ্রন্থ হয়। অন্য শব্দের ক্ষেত্রে হলে কেটে দেবে, অবশ্যই কাটবে, মাস্ট। ওই স্বর্গীয় অনুভূতির কথা, স্বর্গের কথা, প্রকৃতির কথা বলেন শেক্সপিয়ার। আমার কাছে যদি কল্পনার জগৎ খুলে দেন, এখানে খুলে দেন শব্দটার থেকেও বেশি বেটার হবে যদি উন্মুক্ত করে দেন, যদি আমার কাছে কল্পনার জগৎ উন্মুক্ত করে দেন, ঠিক আছে। শেক্সপিয়ার স্পেলিং অবশ্যই তালবস্য হবে, দন্তের স হবে না।
এবং ফ্র্যাঙ্কলিন আমাকে তার জ্ঞান দিয়ে সমৃদ্ধ করেন, and Shakespeare to open to me the worlds of imagination, কল্পনার জগৎকে উন্মুক্ত করেন, ইমাজিনেশন যেটা হচ্ছে তার কাল্পনিক জগৎ, যেটাকে উন্মুক্ত করেন আমার কাছে, and Franklin to enriched, আমাকে সমৃদ্ধ করেন। enriched কথার অর্থ হচ্ছে সমৃদ্ধ করা। with his wisdom, কি দিয়ে? তার জ্ঞান দিয়ে। জ্ঞানের দ্বারা যদি ফ্র্যাঙ্কলিন জ্ঞানের দ্বারা আমাকে তার জ্ঞান দিয়ে যদি সমৃদ্ধ করেন বা জ্ঞানের দ্বারা সমৃদ্ধ করেন, সেটাই বেটার হবে যে জ্ঞানের দ্বারা সমৃদ্ধ করেন, and I may become a cultivated man। এই কাল্টিভেটেড শব্দটা সাধারণত আমরা কি বলি, চাষাবাদ করাকে কাল্টিভেটেড বলি, কিন্তু এখানে নয়। এখানে কাল্টিভেটেড শব্দ হচ্ছে মার্জিত, চর্চিত, সুশিক্ষিত বা সমৃদ্ধশালী। চারটে শব্দের মধ্যে যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। মার্জিত, তাহলে আই মে বিকাম আ কালটিভেটেড ম্যান, তাহলেই আমি একজন সুশিক্ষিত মানুষ হয়ে উঠবো, বা আমি একজন মার্জিত রুচি বা চর্চিত মানুষ হয়ে উঠবো। তাহলে কি কি বললাম? মার্জিত হতে পারে, চর্চিত হতে পারে, সুশিক্ষিত হতে পারে, সমৃদ্ধশালী হতে পারে। এই চারটে শব্দ কালটিভেটেড এর দ্বারা পেলাম। এবং এই চারটে শব্দই ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। মার্জিত, চর্চিত, আরেকবার বলেন ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলছি, সমৃদ্ধশালী, স্ক্রিনে আমি লিখে দিচ্ছি, দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? সুশিক্ষিত, চারটে শব্দ, চর্চিত, মার্জিত, সমৃদ্ধশালী আর সুশিক্ষিত। ঠিক আছে, এই যে এনরিচড মানে হচ্ছে সমৃদ্ধ করা। to enrich me with his wisdom, তার জ্ঞানের দ্বারা যদি সমৃদ্ধ করেন ফ্র্যাঙ্কলিন। ইমাজিনেশন মানে হচ্ছে আমার কল্পনা। আর কোথায় গেল কল্পনা? ওপেন টু মি, এই যে উন্মুক্ত করা, এটাকে খুলে দেওয়া কখনো বলো না, এটা মানে বাজে লাগে শুনতে। উন্মুক্ত করা, ঠিক আছে? শেক্সপিয়ার স্পেলিংটা হবে শেক্সপিয়ার। ম্যাম ওই ক্রস মাই থ্রেশহোল্ডটা একবার একটু বলবেন? হ্যাঁ, ক্রস মাই থ্রেশহোল্ড যেটা আমি বললাম, যে ওই যে ব্যাপক অর্থে ব্যাপক যেটা ও বলছিল সেটা হবে না, কারণ ওটা অনেকটা বড় অর্থে বোঝায়। মানে যদি মিল্টন আমার দ্বার প্রান্ত অতিক্রম করে, বা ক্রস মাই থ্রেশহোল্ড যেটা হচ্ছে চৌকাঠ অতিক্রম করে, চৌকাঠ, আচ্ছা আচ্ছা। চৌকাঠ বা দ্বার প্রান্ত। মানে আমরা সাধারণত থ্রেশহোল্ড শব্দটা ব্যবহার করি যে কোনো কিছুকে অতিক্রম করা, বলে না যে তুমি তোমার কি বলে সাধ্য মতো চলো, কারোর অতিক্রম করো না, তুমি তোমার লিমিট ছাড়িয়ে যেও না, এই যে কথাটা বলে, সাধারণত সেই ক্ষেত্রে ওই থ্রেশহোল্ড শব্দটা দেওয়া হয়। ওই জাইন্টের একটা গল্প ছিল, ওখানে থ্রেশহোল্ড শব্দটা ব্যবহার করা, এটা খুব পপুলার একটা বাক্য। ম্যাম এখানে সিং কথাটাও আছে না, মানে আমি তার জন্য লিখেছিলাম যে গানের মাত্রা স্বর্গরাজ্য অতিক্রম করে, ওটা হবে না ম্যাম? হ্যাঁ, গানের ক্ষেত্রে কি শব্দ বাক্যটা কি লিখেছিলে বলো, আমি দেখে নেবো, তবু বলো আরেকবার। আমি অ্যাকচুয়ালি লিখেছিলাম যে যদি পবিত্র লেখক আমাদের বাড়ির ছাদে আসে, যদি মিল্টন আমার গানের মাত্রা স্বর্গরাজ্য অতিক্রম করে গানে এবং শেক্সপিয়ার আবার গানে হ্যাঁ গানের মাত্রা স্বর্গরাজ্য অতিক্রম করে। গানের মাধ্যমে, ঠিক আছে, ও স্বর্গীয় অনুভূতি মাধ্যমে। দেয় বা স্বর্গীয় অনুভূতি রচনা করে। ওকে। ঠিক আছে, সেটা হবে আর কি, ঠিক আছে, মানে স্বর্গীয় একটা অনুভূতি দেয়, প্যারাডাইস কথার অর্থটা তাই।
স্বর্গীয় অনুভূতি রচনা করে গানের মাধ্যমে, সেটাও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা গেল। আমি নেক্সট দিনকে আবার বঙ্গানুবাদ দেব, সেটা তো করবে। আর এই যে উত্তরটা, বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিশুদের শৈশব ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইটা নিয়ে আমি লিখে দিয়েছি উত্তরটা, দেখো। আচ্ছা, এটা নিয়ে যদি কারোর কোনো জায়গায় অসুবিধা থাকে জিজ্ঞাসা করতে পারো, বঙ্গানুবাদটা নিয়ে। আমি পরের ম্যাম টপিক, বলছিলাম যে ওই বঙ্গানুবাদের সেকেন্ড লাইনটার মানেটা যদি আরেকবার বলেন। দাঁড়াও, কোন লাইনটা বলো? ওই যে দে গিভ টু অল হু ফেথফুলি ইউজ দেম, ওইটা। আচ্ছা, দে গিভ টু অল মানে বিশ্বস্ততা, ফেথফুলি মানে যে আপনার হচ্ছে, হ্যাঁ, যারা ওখানে দা সোসাইটি কমার পরে দ্য স্পিরিচুয়াল প্রেজেন্স আছে না, ওই যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিশুদের, লিখছি এর কারণে বলছি, যেটা শিশুদের শৈশব ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে, প্রশ্নটা ছিল এটা। এবার এটা নিয়ে প্রতিবেদন লিখতে বলেছে। তো এক্ষেত্রে যখন আমরা প্রশ্নে যে টপিকটা থাকবে, যখন আমরা লিখছি অ্যাজ ইট ইজ, আমরা কিন্তু সেই বাক্যটাই শিরোনাম করব না। শিরোনাম বিষয়টাকে এক রেখে শিরোনামে কিন্তু আমরা ওয়ার্ড চেঞ্জ করে দেব, এবং শিরোনামটা অবশ্যই আকর্ষণীয় হবে। তার কারণ হচ্ছে, আমরা যখন আজকাল পেপার দেখি, বা সব থেকে বড় কথা ইদানিংকালে পেপার তো অনেকে পড়ে না, ডিজিটাল দেখি, ঠিক আছে। ডিজিটালে কি হয়, আমরা এমন দেখবো যে শিরোনামটা এমন অ্যাট্রাক্টেড করে যে যেটা দেখেই কিন্তু আমরা সেটাকে ক্লিক করে দিই, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ভিতরে কি সেই বিষয়টা থাকে? অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, ঠিক আছে, মেজরিটি ক্ষেত্রেই থাকে না। তবে হ্যাঁ, ওটা হচ্ছে ভিউজ বাড়ানোর জন্য হয়, যেটা আলাদা বিষয়। কিন্তু তোমাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, অবশ্যই যে শিরোনামটা থাকবে আমাদের পরীক্ষার ক্ষেত্রে, যেটা হচ্ছে যেটা আমাদেরকে লিখতে বলা হচ্ছে, বিষয়টাকে আমি রাখবো, বিষয় কি যেন চেঞ্জ করে দেব না। আমরা শিক্ষা ব্যবস্থায় শিশুদের শৈশবকে রাখবো, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাকে আমরা বিপন্নও করতে পারি। অর্থাৎ নামটাকে আমরা একটু পরিবর্তন করলাম, অ্যাজ ইট ইজ যেখানে প্রশ্নে যা লিখে দিয়েছে সেটাকেই আমরা শিরোনাম করব না। এটা হচ্ছে আমাদের প্রথম প্রতিবেদন লেখার শর্ত, 1 নম্বর। 2, অবশ্যই বিশেষ সংবাদদাতা। ক খ গ, ক খ গটা কিসের পরিবর্তে লেখা হচ্ছে? স্থানের পরিবর্তে। 1, 2, 3টা কিসের পরিবর্তে লেখা হচ্ছে? তারিখের পরিবর্তে। নিচে থার্ড ব্র্যাকেটে প্রয়োজনে উল্লেখ করে দিয়ে আসতে পারো যে স্থানের পরিবর্তে ক খ গ এবং তারিখের পরিবর্তে 1, 2, 3 লেখা হয়েছে। থার্ড ব্র্যাকেটে একদম প্রতিবেদন শেষ হয়ে যাওয়ার পর ব্র্যাকেটে লিখে দেবে নিচে। এতে ভালো গুড ইমপ্রেশন তৈরি করবে। ম্যাম যেদিনের পরীক্ষা সেই দিনের ডেটটা দিলে হবে না? না, কোনো ডেট মেনশন করার কোনো দরকার নেই। দেখবে এমনি তো অন্যান্য বিভিন্ন পরীক্ষা, ডব্লিউবিসিএস পরীক্ষাতেও বলে দেয় যে ডেট যতটা সম্ভব মেনশন না করতে। ধরে নাও যিনি পরীক্ষক, যিনি খাতাটা দেখছেন, তার হয়তো সেই ডেট নিয়ে কোনো সমস্যা থাকলো, অ্যাকচুয়ালি পিএসসি এইটাই এই কারণেই বলে যে যেটা হচ্ছে নিরপেক্ষ থাকার জন্য বলে, ঠিক আছে, যাতে ওই ডেট নিয়ে ওই ব্যক্তির কোনো সমস্যা না থাকে এবং তার জন্য তোমার খাতায় কোনো রকম ব্যাড ইমপ্রেশন যেন তৈরি না হয়, ঠিক আছে, এই কারণেই বলা হয়। তাই যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় সেটাই ভালো। আচ্ছা, যখন এই টপিকটা লেখা হবে তখন কি করতে হবে, যে স্থানের পরিবর্তে ক খ গ বা 1, 2, 3 লেখা হলো তারিখের পরিবর্তে। আচ্ছা, এবারে হচ্ছে যে প্রথমে হচ্ছে এখানে শিশুরা বর্তমান যে প্রজন্ম, সেটা কেন মানে হঠাৎ করে এটা শিরোনামে এলো কেন এই টপিকটা? শিশুরা হচ্ছে সবসময় যে আগামী দিনের ভবিষ্যৎ, এবং এটাকে তো কেউ কি বলবো, এটাকে তো কেউ এক লাইনেই লিখতে হবে, বিশাল বড় কোনো ভূমিকা দেওয়া যাবে না প্রতিবেদনের ক্ষেত্রে, ঠিক আছে। আর আমি সবসময় বলেছি যেটা হচ্ছে উচিত 50 + 50, 150 থেকে 160-এ লিখবে, ওয়ার্ড লিমিট বেশি রাখবে না।
পিএসসি ক্লার্কশিপের জন্য আমি বলছি, ঠিক এই এতে রাখবে। আর কেউ ওটাকে প্রবন্ধ করে তুলবে না। একাধিক প্যারা, অনেকের খাতায় দেখছি আমি একাধিক প্যারা হয়েছে, একদম নয়, মাত্র 3টে প্যারা হবে, 50 50 50, ঠিক আছে? হয়তো এখানে একটু 60 হতে পারে, কিন্তু এর বেশি দরকার নেই, করতে হবে না। 150 থেকে 160টা ওয়ার্ডে করে ছেড়ে দেবে। প্রথমটাতে যেটা লিখবে একদম বিষয়বস্তুতে চলে আসবে। প্রয়োজনে এই টপিকটার ক্ষেত্রে কবি সুকান্ত ভট্টাচার্যের ওই লাইনটাকে তুলে ধরেও কোটেশন করতে পারো যে এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার, এই লাইনটা, ঠিক আছে? এটাকেও তোমরা প্রয়োজনে কোট হিসাবে ব্যবহার করতে পারো। আমি বলে দিলাম, কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা থেকে নেওয়া। সমাজ গড়ার কারিগর হিসেবে শিশুদের, যারা আজকে শিশু তারাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই দেশকে নেতৃত্ব দেবে, যেটা হয়। এবং বর্তমান শিক্ষার প্রেক্ষাপটে বা শিক্ষা ব্যবস্থায় কিভাবে তাদের উপরে বিভিন্ন প্রাথমিক উপকরণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, এই যে ব্যাগের ভার, ঠিক আছে, যেখানে দেখা যাচ্ছে যে বই ভর্তি ব্যাগের ভার বাহকের মোট ওজনের প্রায় সমান বা কখনো কোনো ক্ষেত্রে বেশি। এই ক্ষেত্রে শৈশব হয়ে উঠেছে যান্ত্রিক এবং ব্যাগের ভারে চাপা পড়ছে শৈশব। এটা তো আমি এই টপিকটা লিখেছি। এই হালকা হোক মানে স্কুলের ব্যাগ, এই টপিকটা নিয়ে আমি আলাদা করেও লিখেছি। ইভিন জাতীয় শিক্ষানীতিতে ব্যাগের ভার কতটা হালকা হবে সেই বিষয়েও কিন্তু সরকার মন্তব্য করেছেন, বা সেই জায়গায় একটা, এবার কে কতটা সিবিএসসি বোর্ড বা স্কুলগুলো কতটা ফলো করছে সেটা তোমাদের দেখার দায়িত্ব নয়, বা সেটা তোমরা দেবেও না, সেটা তোমাদের মানে আর কি গুরুত্বপূর্ণ নয়, সেসব দেওয়ার দরকার নেই। কিন্তু এই দুটো টপিককে আমি আলাদা করেও দিয়েছি, ওখান থেকেও ডেটাটা কালেক্ট করতে পারবে, তথ্যটা, ঠিক আছে? কি কারণে আজকে শিশুরা শিক্ষাক্ষেত্রে বিপন্ন হচ্ছে, ঠিক আছে, সেই জায়গাটা দেখা, যে কিভাবে শিশুরা বিপন্ন হচ্ছে, কেন শিরোনামে উঠে আসছে, কেন শিক্ষা ব্যবস্থায় শিশুরা আজকে শিশুদের শৈশব বিপন্ন হচ্ছে। তার মূল কারণ ফার্স্টেই হচ্ছে বিদ্যালয়ের ব্যাগ, সেকেন্ড যেটা পয়েন্ট হচ্ছে হোমওয়ার্ক। এবারে এটা হচ্ছে, এটা তাদের শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা নয়, শারীরিক ভাবেও তাদেরকে তাদের উপর প্রভাব ফেলছে। এটা তোমরা ফার্স্ট প্যারাতেও দিতে পারো, ঠিক আছে? শুধুমাত্র এই ব্যাগের ভার শিশুদের উপর শারীরিক ভাবেও প্রভাব ফেলছে। আচ্ছা, কবি সুকান্তের কোটেশন দিয়েও শুরু করতে পারো, ঠিক আছে? উক্তি, কবিতার উক্তি, ঠিক আছে, কবিতার পংক্তি দিয়ে আর কি, উক্তি বলবো না, ওটাকে পংক্তি বলাই ভালো। আচ্ছা, শারীরিক ভাবে কিভাবে প্রভাব ফেলছে সেটা দিলে ফার্স্ট। আচ্ছা, তাহলে প্রথম প্যারাতে এই জায়গাটা। আর ফার্স্টেই হচ্ছে শিশু সকলের কাছেই প্রিয়, এবং যেহেতু এই নতুন প্রজন্মই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, তারাই দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে, তো জাস্ট সেটা 1 কি 2 লাইনে লিখে কমপ্লিট করে দেবে। ফার্স্ট প্যারাটা হয়ে গেল। সেকেন্ড প্যারাতে কি কি ধরনের প্রভাব শিশুদের উপর পড়ছে সেই জিনিসটা, যে কি কি ধরনের প্রভাব পড়ছে, কেন শিশুদের শৈশব বিপন্ন, প্রভাব কেন শিশুদের শৈশব বিপন্ন হওয়ার কথা বলা হচ্ছে। এক হচ্ছে যে তীব্র প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থার কারণে হারিয়ে যাচ্ছে আজকের শৈশব, খেলাধুলো সবকিছুই। তারপরে কি কি, নতুন সিলেবাসের ধাক্কায়, কারণ আমি তো বিশাল মানে মাঠ নেই, এসব তো অত ডিটেলে লেখার জায়গা নেই এখানে, তো খেলাধুলো সবকিছুই নতুন সিলেবাসের ধাক্কায় পাঠ্যপুস্তক যত বেশি দেওয়া হচ্ছে, আর হোমওয়ার্কের চাপে বা ঘরের কাজের চাপে মানসিকভাবে ভারাক্রান্ত হচ্ছে শৈশব। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ব্যাগ, তারপরে হচ্ছে তাদের হোমওয়ার্ক, তাদের থেকে খেলা চলে যাচ্ছে, বর্তমানে তারা মানে সব সময় তারা আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, আত্মনির্ভর, তাদের একাকিত্ব বাড়ছে,
মুঠো ফোনে চোখ রেখে, মুঠো ফোন মানে আমাদের মোবাইল ফোন, ঠিক আছে, হাতের মুঠোয় যে ফোন আছে, মোবাইল ফোন বললেও ভুল উত্তর হবে না, অনেকে মোবাইল ফোন আমি দেখেছি লিখেছো, মোবাইল ফোন, স্মার্টফোন বা বিভিন্ন ল্যাপটপ, এইসব এগুলো সবগুলোই কারেক্ট হবে, ঠিক আছে, কিন্তু সবগুলো স্পেলিং কিন্তু এইভাবে লিখতে হবে লিখলে, স্মার্টফোন, ল্যাপটপ, ঠিক আছে। স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব, যাই লেখো না কেন এইভাবে লিখতে হবে স্পেলিং করে করে। মুঠোফোনে চোখ রেখে শিশুদের মধ্যে একাকিত্ব বাড়ছে, অভিভাবকেরা তারপরে কি শুধুমাত্র শিশুদের এই বিষয়ের জন্য একমাত্র দায়ী বিদ্যালয়? শিক্ষাক্ষেত্র মানে তো শুধুমাত্র বিদ্যালয় নয়, শিশু নয়, এখানে শিক্ষকরাও দায়ী এবং অভিভাবকেরাও দায়ী। অভিভাবকেরা একদিকে যেমন অতিরিক্ত সচেতন হতে গিয়ে প্রতিযোগিতার মুখে ফেলে দিচ্ছেন নিজেদের সন্তানকে, তার ফলে তাদের সুপ্ত আকাঙ্ক্ষার খেসারত দিতে হচ্ছে নবীন প্রজন্মকে। আর এই তথাকথিত সাফল্যের সঙ্গে সঙ্গে শিশুদের শারীরিক এবং মানসিক অবস্থা করুণ হয়ে উঠছে, তারা আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। এবার এই প্রসঙ্গে সরকার যে ব্যবস্থা নিয়েছে, কেন্দ্রীয় সরকার, যেটা 2020 জাতীয় শিক্ষানীতিতে শিশুদের ব্যাগের ওজন নির্দিষ্ট করেছে। মনোবিদরা বলছেন যে ঘরে বাইরে আজকে শিশুরা বিপন্ন, বড়দের স্বপ্ন পূরণের দায় নিতে গিয়ে তারা দিশেহারা। এবার এই জায়গায় আমি তোতা কাহিনী গল্পের কথা বলেছি, যেটা শেষ করবে রবীন্দ্রনাথের তোতা কাহিনীকে দিয়ে, যে রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে শুরুও করতে পারো, তোতা কাহিনী দিয়ে শুরুও করতে পারো। তোতা কাহিনী গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার যে যান্ত্রিক রূপটা দেখিয়েছিলেন, সেই নির্মম পরিণতি থেকে, ওখানেও তিনি একই বলেছিলেন যে আমাদের মধ্যে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থাকে মানে আমাদের কি বলবো মুখের মানে আমাদের ভেতরে খালি মুখস্থ বিদ্যাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, গিলিয়ে দেওয়া হচ্ছে। তো সেটাই আমি এখানে একটু ভালোবাসায় লিখেছি যে শিক্ষার যে যান্ত্রিক রূপটা তিনি দেখিয়েছিলেন, সেই নির্মম পরিণতি থেকে শিশুদেরকে বাঁচাতে শিক্ষাবিদদের অভিমত যে প্রকৃতির কোলে শিশুদেরকে বড় হতে দিতে হবে, আর সেই জন্য মুক্ত শিক্ষাই পারে বাঁচাতে পারে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। এটা কারা বলছেন? অবশ্যই তুমি বা আমি বলছি না, যেটা মনোবিদরা বলছেন, যেটা শিক্ষাবিদরা বলছেন, ঠিক আছে, তাদের কথা। কখনোই প্রতিবেদনে নিজের মত, এটা করতে হবে, এটা করা উচিত, এগুলো একদম কাটা, এগুলো একদম লিখবে না, নিজের মত দেবে না। মনে থাকে যেন, নিজের মত প্রতিবেদনে দেওয়া যাবে না। কোন শিক্ষাবিদ বলেছেন, কোন বিখ্যাত ব্যক্তিত্বরা বলেছেন, মনোবিদরা বলছেন, ডাক্তার বলছেন, সমাজের উচ্চশিক্ষিত মানুষরা বলছেন, আমলাকর্তা ব্যক্তিরা বলছেন, আমলা অর্থাৎ প্রশাসনিক ব্যক্তিত্বরা বলছেন, মন্ত্রী বলছেন, বা কোনো প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, এবং সাংবিধানিক পদ থাকলে দেশের কোনো আইন সংক্রান্ত কোনো বিষয়, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি বলছেন, এইগুলো আর কি, ঠিক আছে। বলো, এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারো। নিজস্ব সংবাদদাতা লেখা যাবে। বলছি ম্যাম, আপনি যেমন শুরু করলেন ওই তোতা কাহিনী থেকে, যে কোনো আমরা ইংলিশের উদ্ধৃতি কি ব্যবহার করতে পারি কোনোভাবে, ধরুন? ইংরেজি কোটেশনের ক্ষেত্রে তো বাংলায় লেখা যাবে না, তাহলে ওটাকে আবার ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। বোঝাতে পারলাম? ওকে ম্যাম। তাহলে আবার এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, এটাই। ও, আচ্ছা, বিশেষ সংবাদদাতা ওরা খবরের কাগজ কিভাবে লেখে সেভাবে তোমাদেরকে লিখলে হবে না,
তোমরা লেফট সাইডে যেভাবে লিখছো সেইভাবেই লিখবে, কারণ তুমি তো খবরের কাগজে লিখছো না। মূলত খবরের কাগজে ওইভাবে লেখাও হয় না। খবরের কাগজে যেটা হচ্ছে মধ্যিখানে লেখা হয়, অনেক সময় এডিটোরিয়াল পেজে কারোর নাম দেওয়া হয়, যেগুলো পোস্ট এডিটোরিয়াল হয় সেক্ষেত্রে ব্যক্তি যিনি লিখছেন তার নাম লেখা হয়। আর এডিটোরিয়াল বলতে আমরা বুঝি যে সম্পাদকীয় কলম, যেখানে সম্পাদক নিজে লিখবেন বা তার বিশিষ্ট মানে তার হাউসে যারা যারা কাজ করেন তারা লিখবেন, ঠিক আছে। তার হাউসে যারা কাজ করেন তারা লিখবেন, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাই জন্য তোমরা বাঁ দিক থেকে শুরু করবে, তোমরা পেপারের মতো কাজ করতে যাবে না, ঠিক আছে। নিজস্ব সংবাদদাতা মানে যিনি খবরটা বিশেষ সংবাদদাতা আর নিজস্ব সংবাদদাতা এই দুটো ইউজ করা যেতে পারে। নিজস্ব বলতে যিনি একজন নতুন কোন সাংবাদিক, যিনি নিজে খবরটা তথ্য গ্রহণ করেছেন সেই জায়গা থেকে, খবরটা তুলনামূলক খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আর বিশেষ সংবাদদাতা হচ্ছে যে যেখান থেকে সাপোজ খবরটা হয়তো খুবই গুরুত্বপূর্ণ, খুব বড় আকারের খবর, অনেক তথ্য কারোর মারফত আনা হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো বিশেষ সংবাদদাতা শব্দটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তো মেজরিটি ক্ষেত্রে নিজস্ব সংবাদদাতা শব্দটা ব্যবহার করো তোমরা, ঠিক আছে। ওটা তোমাদের ক্ষেত্রে ম্যাটার করবে না। আর কারোর কোনো প্রশ্ন আছে? আমি উত্তরটা আশা করি দিতে পেরেছি। আচ্ছা, এবারে হচ্ছে যে ম্যাম আমার একটা কোশ্চেন রয়েছে। হ্যাঁ, বলো। ক্লার্কশিপ এক্সামের ক্ষেত্রে মানে কিরকম ধরনের প্রতিবেদন আসতে পারে, মানে এই ঘটনা ভিত্তিক না ওই সম্পাদকীয় প্রতিবেদন? সম্পাদকীয় আসার চান্সেসই প্রবল, ঠিক আছে। এবার কথা হলো যে খুব আহ, খুব কঠিন দেবে না, তবে এখন যদি একটু পাকামো করে যদি ফিচার দিয়ে দেয় তাহলে একটু সমস্যা হলেও হতে পারে। কারণ এখন তো দিচ্ছে মিসলেনিয়াসেও তো সময় কমই ছিল, সেখানেও তো সময় বিশেষ ছিল না, তবে তোমাদের ক্ষেত্রে সম্পাদকীয়ই দেবে, ঠিক আছে, খুব অত দেবে না কঠিন। তাহলে ম্যাম এই সম্পাদকীয় প্রতিবেদন হচ্ছে দিলে সেখানে ওই নিজস্ব সংবাদদাতা বা বিশেষ সংবাদদাতা এগুলো কি লেখা যাবে? অবশ্যই লিখতে হবে, কেন লিখবে না কেন? কারণ তুমি তো কোনো হাউসে আচ্ছা, চাকরি করো না, তাই কি করো? তুমি তো পোস্ট না, এডিটোরিয়াল হিসেবে কাজ করছো, তাহলে ঠিক আছে। তুমি নিজস্ব সংবাদদাতা হিসাবেই শুরু করবে, ঠিক আছে। ওখানে দেওয়া হয় না, কারণ যে ব্যক্তি লিখছেন এটা সকলেই জানি যে এডিটোরিয়ালে তিনি কোনো হাউসে চাকরি করেন, হয়তো তিনি আনন্দবাজারে চাকরি করেন, সেই টিমটার মধ্যে তিনি আছেন। তো এখানে আনন্দবাজার নিজে পাবলিশ করছে এখানে, কারণ তুমি তো সেই জায়গাতে নেই। তো সুতরাং সেই জায়গায় নিজস্ব সংবাদদাতা হিসেবে লেখা যাবে। তুমি দৃষ্টি আকর্ষণ করছো নিজের নাম লিখে। তোমাকে অ্যাকচুয়ালি তোমরা যখন লিখছো লেখাটা, তখন সেটা অ্যাকচুয়ালি এডিটোরিয়াল নয়, ওটা পোস্ট এডিটোরিয়াল হিসেবে ব্যবহার করা হয়। পোস্ট এডিটোরিয়ালে নিজের নাম লেখা যায়, তোমরা তা লিখবে না, তোমরা নিজস্ব সংবাদদাতা হিসেবে লিখবে, মানে তুলে ধরছো খবরটা। ঠিক আছে। আর কারোর কিছু প্রশ্ন? আমি তাহলে ভাবার্থতে যাব। ওকে, চলো পরেরটাতে যাচ্ছি। বলছে দেখো, এটাতে 122টা ওয়ার্ডে ছিল, অন্তত আমাকে এটাকে লিখতে হবে হচ্ছে 130, ঠিক আছে, ওই 42টা 43টার মতো লিখতে হবে। তাহলে আমি কি করব, যে বলছে যে ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। পড়ছি দেখো, সরু সাদা চালের গরম ভাতের কদর সবচাইতে বেশি ছিল বলে মনে হয়। পুরনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে যে তালিকা দেওয়া হয়েছে তা হলো কলার পাতায় গরম ভাত, গাওয়া ঘি, নালিতা শাক, মৌরলা মাছ আর খানিকটা দুধ। হলো। এবার এখানে আমি বলি ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য, এখানে হচ্ছে শিরোনামে আসবে দুটো বিষয়। আমি পুরোটা পড়ার পরে শিরোনামের বিষয়টা আসছি। সরু সাদা চালের ভাতের কদর সবচাইতে বেশি ছিল। আচ্ছা, পুরনো সাহিত্যে কি কি ব্যবহার করা হয়েছে? কলার পাতায় গরম ভাত, গাওয়া ঘি,
নালিতা শাক, মৌরলা মাছ, এগুলো সব উদাহরণ। আর দুধ, এই পুরোটাই কাটবো, মানে পরীক্ষার হলে এগুলো একটাও দেওয়া যাবে না, স্পেসিফিক্যালি কোনো পার্টিকুলার মাছের নাম। লাউ, বেগুন, ঠিক আছে, সব এগুলো। তাহলে এগুলো কার মধ্যে পড়ছে? এগুলো পড়ছে তরি তরকারির মধ্যে। মাছটা আলাদা করব, মাংসটা আলাদা করব, ভাত আলাদা করব। তার কারণ হলো মাছ বলতে এখানে বলা হচ্ছে প্রচুর খেত সেকালের বাঙালিরা লাউ, বেগুন, এগুলো তরি তরকারির মধ্যে পড়ছে। কিন্তু ডাল তখনও বোধহয় খেতে শুরু করেনি, তার মানে ডালটা পরে এসেছে। মাছ তো প্রিয় বস্তুই ছিল, বিশেষ করে ইলিশ মাছ, শুটকি মাছ। শুটকি মাছ আবার দক্ষিণাঞ্চল মানে দক্ষিণের দিকে বেশি প্রচলিত ছিল। যাই হোক, তাহলে এখানে দুটো মাছের কথা বলা হয়েছে। এক কথায় মাছ বাঙালির প্রিয় ছিল। তারপরে আসি ছাগলের মাংস, হরিণের মাংস, এসব বলা হচ্ছে। তার মানে মাংস বিষয়টা এখান থেকে আমি তুলে নেব, এই বাদ বাকি ছাগল, হরিণ এসব বাদ। যখন লিখতে হবে এইভাবে এটাকে বুঝে নিতে হবে। বিয়ে বাড়িতে বা এরকম উৎসবে দেখা যেত, তার মানে সাধারণত মাংস কোথায় হতো? অনুষ্ঠান বাড়িতে। পাখির মাংস তাই। সমাজের কিছু লোক শামুক খেত, তার মানে কি? সমাজের অন্তজ সম্প্রদায় শামুক খেত। অন্তজ কিছু লোক মানে যারা নিচু তলার মানুষ, তাদেরকে, এই নিচু তলার মানুষদেরকে একটা শব্দ লিখে রেখে দাও, যখনই ওই নিচু মানে তুলনামূলক আমরা লো সোসাইটির বা প্রিভিলেজড ক্লাস বলে থাকি, তাদেরকে সাধারণত অন্তজ শ্রেণীর মানুষ বলা হয়। ঠিক আছে, বাংলায় অন্তজ, যারা সুবিধা প্রাপ্ত হয় তাদেরকে ইংরেজিতে প্রিভিলেজড বলা হয়। সমাজের কিছু লোক অন্তজ শামুক খেত। ক্ষীর, দই, পায়েস, ছানা, এগুলো সব মিষ্টির মধ্যে পড়বে। এসব ছিল বাঙালির নিত্য প্রিয়। আম, কাঁঠাল, তাল, নারকেল, এগুলো সব ফলের মধ্যে পড়বে। এই নামগুলো কিন্তু একটাও লেখা যাবে না। খুব চল ছিল নাড়ু, পিঠে পুলি, বাতাসা, কদমা, এইগুলোকে সাধারণত আলাদা করে আর মিষ্টি থেকে আলাদা করার দরকার নেই, কিন্তু এগুলোকে বলা হয় ঐতিহ্যশালী মিষ্টি। ঠিক আছে, ট্র্যাডিশনাল এসবে। আর শেষে মশলা পান দেওয়া হতো সকলে, মানে হজমের জন্য আমরা শেষ পাতে যেটা দিই। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে দেখি, এক কথায় আমরা কি বলবো? এই যে ভাবার্থটা দেওয়া হয়েছে, এখানে কাদের খাবারের কথা বলা হয়েছে? এখানে মূল বিষয় হচ্ছে একটা পার্টিকুলার জাতির খাবারের কথা বলা হয়েছে, এবং সেটা হচ্ছে বাঙালির খাদ্য। অর্থাৎ বাঙালির খাদ্য তালিকা বা বাঙালির খাদ্য, এটাকে শিরোনামে আনতে হবে, আর অন্য কিচ্ছু নয়। বোঝাতে পেরেছি? তাহলে শিরোনামে কি আসবে? বাঙালির খাদ্য বা বাঙালির খাদ্য তালিকা। তোমরা কি আর অন্য কেউ কিছু করেছো? করে থাকলে বল। ম্যাম আমি করেছিলাম বাঙালির খাদ্যাভ্যাসের ইতিহাস। দেখেছি। এবারে হচ্ছে যে তাহলে এবার আমাকে যেটা করতে হবে, তো একদম প্রথমেই আসতে হবে যে ভাত। এখানে বলছে যে ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। সরু সাদা চালের গরম ভাতের কদর সবচাইতে বেশি ছিল বলে মনে হয়। ঠিক আছে, আবার পুরনো সাহিত্যে যেটা বলা হয়েছে সেখানেও কিন্তু যে কলার পাতায় গরম ভাত, মানে এই তিন জায়গায় ভাত 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 বলা হয়েছে। এক কথা এটা হচ্ছে যে সেদ্ধ ভাত। ঠিক আছে, তার মানে বাঙালির অন্যতম প্রধান, মানে অতীত কাল থেকেই এই যে সেকালের বাঙালি বারবার বলেছে এখানে দেখো, বহুকালের মানে অনেক দিন আগের থেকে। ঠিক আছে, আবার পুরনো সাহিত্যে বলছে, তাহলে অনেক অনেক দিন আগে থেকে, অর্থাৎ সেকাল, অতীতকাল, এই শব্দগুলো এখানে নিয়ে আসতে হবে। অতীতকালে বাঙালির প্রিয় খাদ্য ছিল সেদ্ধ ভাত, অতীতকাল থেকে। ঠিক আছে, এটা সমার্থক শব্দ, এগুলো আনা শিখতে হবে। এবারে হচ্ছে তারপরে বলছে যে পরের বাক্যটা পুরনো সাহিত্যে আর কি। ঠিক আছে, সাহিত্যে খাবারের বিভিন্ন কি পাওয়া গেছে, এই এত ধরনের খাবারের কথা বলা হয়েছে, কিন্তু আমি তো নামগুলো দিতে পারবো না, আগেই বলেছি যে বাদ। তাহলে কি করা যাবে? যে সাহিত্যেও বাঙালির খাদ্যের তালিকায় কি কি ছিল? ভাত, তরি তরকারি আর রকমারি মাছের নাম পাওয়া যেত। রকমারি কেন বলেছি? কারণ এখানে শুটকি, ইলিশ, এই মৌরলা, এই সমস্ত মাছগুলোর নাম বলছে, তাই তো? তো সেই কারণেই এই বিভিন্ন, এখানে রকমারি শব্দটাও দেওয়া যেতে পারে, বিভিন্ন শব্দটাও দেওয়া যেতে পারে। ওকে, যার যেটা মনে থাকবে।
বিভিন্ন মাছের নাম পাওয়া যেত। তরি তরকারি, এখানে যে লাউ এইসব বলেছে, আর যেন কি বলেছে, লাউ বেগুন, তো এগুলো তরি তরকারির মধ্যে পড়েছে। ওই নালিতা শাক এই সমস্ত, আর ভাত। ঠিক আছে, ভাত তরি তরকারি আর রকমারি মাছের নাম পাওয়া যেত। বাঙালির খাদ্য তালিকায় ডাল পরে এসেছে, আগেই বলেছে যে ডালের কথা, ওটা পরে এসেছে। আর যেহেতু এখানে বাঙালির খাদ্য তালিকা, তাই সেই অন্তজ শ্রেণীর মানুষ শামুক দিয়ে খেত, এসব আর দরকার নেই। মাংস মূলত কখন রান্না করা হতো? কোনো অনুষ্ঠান বাড়িতেই মাংস রান্না করা হতো। ঠিক আছে, মাংস মূলত অনুষ্ঠান বাড়িতে রান্না হতো। আর মিষ্টি ফল ছিল বাঙালির চিরকালের প্রিয় খাবার, মিষ্টি ফল। ঠিক আছে, আচ্ছা, এখানে ঐতিহ্যশালী মিষ্টিও বলতে পারো, ওই কদমা ওগুলো দেওয়া আছে, ওগুলোর জন্য না বললেও কোনো অসুবিধা নেই, ছেড়ে দাও। মিষ্টি আর ফল বাঙালির চিরকালের প্রিয় খাবার হলো। আর শেষ পাতে মশলা পান খাওয়ার রীতি প্রচলিত ছিল। এইভাবে শেষ করবে, তবেই কিন্তু এটাকে আনতে পারবে নির্দিষ্ট ওয়ার্ড লিমিটে। ঠিক আছে, তা নইলে এই সমস্ত নামগুলো কিন্তু একটাও সব বাদ যাবে, যেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি অলরেডি, বলে দিলাম যে কিভাবে কোন বিষয়গুলো বাদ যাবে। এবারে বলো যদি কারোর কোনো প্রশ্ন থাকে। ম্যাম আমি একটা কথা বলবো, হ্যাঁ বলো। বলছি যে মাংস মানে আর কি, অবশ্যই ওটা সবার থেকে আলাদাই থাকবে, তো অসুবিধা তো কিছু হওয়ার কথা নয়। ঠিক আছে, একান্ত তখন যদি না মনে থাকে, আর তার উপর যদি তোমাদের সেই সময় থাকে, তোমরা যদি ওটার উপর আবার ছুরি কাঁচি চালাতে পারো, সেটা তো তোমাদের বিষয়। কিন্তু না হলে কোনো দরকার নেই, ওর উপর ছুরি কাঁচি চালিয়ে নিজেরাই লিখবে ওটাকে। বারবার ওটাকে পড়ো, পড়ে। আমি এমনিতেই ওয়ার্ড লিমিট একটু বেশি করে রেখেছি, যেমন আজকেরটাও 217 করে রেখেছি। যারা পিএসসি ক্লার্কশিপে আছো তাদের 150 থেকে 160টাতেই নামাতে হবে। একটু বেশি করে রাখি, কারণ আমি জানি যে মুখস্থ করে লিখলে কিছুটা হয়তো কমে যায়, অনেক সময় মনে থাকে না, স্বাভাবিক বিষয়। হ্যাঁ, মুখস্থ কি একেবারে পুরোপুরি হয়? অসুবিধা হয় নাকি আমার মনে হয়? এত লাইন বাই লাইন মুখস্থকে, মূল ভাবটা নিজেরা ভেতর থেকে নিয়ে নাও না, যে কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো গুরুত্বপূর্ণ নয়, দিয়ে সেগুলো লেখার অভ্যাস করো। আর আমি তো বারবার বলছি যে এটা অ্যাজ ইট ইজ হতে হবে, এরকম তো কোনো কথা নেই। আমি তো বললাম, তোমরা যদি এর উপরে আবার এটাকে ধরে নাও যে আমার কাছে লেখাটা আছে, মূল পয়েন্টস গুলো এর মধ্যে সব দেওয়া আছে, আমি এটা থেকে লিখবো, তো লিখে অবশ্যই তোমরা তো তোমরা তো লিখবেই, আমি তো বলেই দেবো সেখানে। আর একটা জিনিস ম্যাম, আপনি যে পিডিএফ এর মধ্যে ব্যাকরণ পার্ট একটা আছে, ওগুলো কি পড়তে হবে? না 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 না, তোমাদের ওটা নয়, এটা মিসলেনিয়াস এর জন্য, ওটা থাক, ওটা কিছু পড়তে হবে না। তোমরা শুধু 3টে টপিক পড়বে, প্রতিবেদন, ভাবার্থ, বঙ্গানুবাদ, এছাড়া আর কিচ্ছু দেখার দরকার নেই। আচ্ছা। পিএসসি ক্লার্কশিপে যারা আছে শুধুমাত্র প্রতিবেদন, ভাবার্থ, বঙ্গানুবাদটা পড়বে। আর যারা পুলিশের জন্য আছে, ওদেরও তো পরীক্ষা হবে সামনেই, প্রতিবেদন, ভাবার্থ আর বঙ্গানুবাদ, ওরা শুধুমাত্র প্রতিবেদন আর বঙ্গানুবাদটা পড়বে, ভাবার্থদের নেই। ওই সারাংশ, ওই আর কি। ম্যাম কুম্ভ মেলার আরেকবার বলুন কি বললেন? প্রতিবেদনটা কি লিখে দেবো, হ্যাঁ ওটা করে যাও, ভালো। আর ম্যাম হুম, আর পদপিষ্ট আইপিএল এর আরেকবার বলুন। পদপিষ্ট হয়ে মারা গেছে, ওটা কি ইম্পর্টেন্ট? বেঙ্গালুরু, হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ লিখে দাঁড়াও, এক মিনিট, লেখা আছে, ওটা দিয়ে দিচ্ছি, ওয়েট। কুম্ভ মেলাও তো পদপিষ্ট হয়ে অনেকে মারা গেছেন, সেটাও একটা। হ্যাঁ ওটা করে রেখে দাও, ভালো ইস্যু। হ্যাঁ বলো, কার কি হয়েছে বলো, শুনছি, দাঁড়াও দিয়ে দিচ্ছি। বলো, কারোর কোনো সমস্যা, আর কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম কি বলেন আরেকবার বলুন, ওই পুলিশের জন্য। কুম্ভ মেলা, আর আরেকটা বললো কি, আইপিএল এ পদপৃষ্ট হওয়ার ঘটনাটা। ম্যাম, এই নারীদের একটা আপনি দিয়েছেন নারী সুরক্ষা, হ্যাঁ, এই নারী সুরক্ষা ছাড়া কি আরো কিছু নারীদের রিলেটেড নারীদের আরো কিছু রাজনীতিতে অংশগ্রহণ, এই মুহূর্তে নারীদের খেলায়, ক্রীড়া ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ, এটা ওভারঅল আমি বলছি, মানে ক্রিকেটে জিতেছে বলে নয়, ভারতীয় নারীদের ক্রীড়া ক্ষেত্রে অংশগ্রহণ, এটা লিখে রাখো, তো আমি লিখিয়ে দেবো, এটা লিখে আমার মনে করিয়ে দেবে, ঠিক আছে? এইগুলো ওভারঅল। আর রাজনীতিতে, মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণ, এটা লেখা আছে তোমাদের এর মধ্যে। আর
কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার বিষয়টা, এটা একটা, আর ওভারঅল নারী সুরক্ষা আর কি বিষয়টা, ঠিক আছে। Yes. ম্যাম Very good. হ্যাঁ বলো। বলছি আমাদের কোনো মানে পলিউশন সম্পর্কে কিছু যেমন আপনি পড়ে যেতে হবে পরিবেশ দূষণ, ওগুলো সব ওই এর পিডিএফ এর মধ্যেই আছে, পরিবেশ দূষণটা, ঠিক আছে। জীব বৈচিত্র্য, আচ্ছা পরিবেশ দূষণ যেগুলো বলছি, কিভাবে প্রভাব ফেলছে, কিভাবে পরিবেশ অনেকভাবে আসতে পারে পরিবেশ দূষণ। এক, ফ্ল্যাট পরিবেশ দূষণ নিয়ে আসতে পারে। দুই হচ্ছে পরিবেশ দূষণকে নিয়ে নাগরিক সচেতনতা আসতে পারে। জীব বৈচিত্র্য কিভাবে রক্ষা করছে সেই ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি কিভাবে করতে হবে সেটা নিয়ে আসতে পারে। আচ্ছা, মেজরিটি এগুলো লেখানো আছে, আমি তবুও দেখে নেব এবং বলে দেবো আর কি, ঠিক আছে। পরিবেশ দূষণকে নিয়ে তো বললাম, আর হচ্ছে আচ্ছা নাগরিক সচেতনতা বললাম, কিভাবে রক্ষা করতে, পার্টিকুলার কোনো একটা পরিবেশ দূষণ নিয়েও আসতে পারে। প্লাস্টিক মানে কিভাবে প্লাস্টিক দূষণ কিভাবে বর্জন করতে, প্লাস্টিকটা একটা মানে ভালো একটা কনসার্ন আছে। জনসচেতনতা বৃদ্ধি, এটা লিখে রাখতে এই টপিকটা, প্লাস্টিক দূরীকরণে জনসচেতনতা বৃদ্ধি। ঠিক আছে, এগুলো দেখবে। পরিবেশ দূষণ খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, অরণ্য ধ্বংস হচ্ছে সেই বিষয়ে এইটা একটা হচ্ছে ওভারঅল, এই যে উত্তরাখণ্ড পাহাড়ে যে ধস নামছে, এটাও কি ম্যাম একটা আসতে পারে, যেমন হ্যাঁ বিভিন্ন হ্যাঁ, গাছ নিয়ে একটা সচেতনতা, গাছ লাগানো। হ্যাঁ গাছ লাগানো, প্রাণ বাঁচানো, এই বিষয়টা এটা নিয়ে আসতে পারে। ম্যাম এটা কি আসতে পারে ম্যাম, যে উত্তরবঙ্গে যে বৃষ্টিটা হলো বা যা যে ধস যে কারণে নামলো, এর জন্য নগর নগর উন্নয়ন বা প্রচন্ড মানে উত্তরাখণ্ডেও যেরকম আহ গাছপালা কেটে দিয়ে প্রচুর ঘর বাড়ি তৈরি আমি করার বলছিলাম যে উত্তরাখণ্ডে যেটা হচ্ছে যে কি বলবো, ওটা নগরায়ন, ডিফরেস্টেশন। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা নিয়েও লেখা আছে, ওটার মধ্যেই বইটা ওই ই বুকের মধ্যেই আমি লিখে দিয়েছি, ঠিক আছে। আর এটা যেটা তোমরা বলছিলে, ওই দেখো আমি এতে দিয়ে দিচ্ছি আমার লেখাটা, এটার উপর বেস করে তোমরা লিখবে, তারপর আমার কাছে একটা list বেঙ্গালুরুর ওটা আমি পাঠিয়ে দিয়েছি আছে, তোমাদের। একটা group-এ পাঠাবো না? শুনতে পেলাম না, কি বললে, ভয়েস ব্রেক করে গেল। ম্যাম বলছি যে ওই ইবুকটা তো আমার কাছে নেই। হুম। নাম কি? সুদীপ্ত প্রধান। আচ্ছা সুদীপ্ত, আমি দিয়ে দিচ্ছি এখন, ওই মানে কালকেই তো জয়েন হয়েছে, ওই জন্য। সেই কারণে হয়তো কোনো কারণে মিস হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। তোমাদের সকলের কাছে একবার দেখে নিও, ঠিক আছে, ওটা আছে তো আমাকে কোনো বলে দেবে। আর আমি ওই বেঙ্গালুরুটা পাঠিয়েছি, উত্তরবঙ্গ আর কলকাতাটাও পাঠিয়ে দিচ্ছি, ওটা পিডিএফ এ করা আছে, এটা পেপারে লেখা ছিল বলে দিয়ে দিলাম। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। স্যাটারডেতে ক্লাস হবে, স্যাটারডে সানডে ধরে রাখো, আমি বৃহস্পতিবার দিন যদি ক্লাস নিতে পারি আমি বলে দেবো, তাহলে সেক্ষেত্রে বৃহস্পতি আর শনিবার দিন নেবো, ঠিক আছে। ম্যাম আজকের কি আপনি এক্সামের জন্য এই সরি প্র্যাকটিসের জন্য কিছু পাঠাবেন? হ্যাঁ এক্সট্রা ক্লাস নিয়েছি এই সপ্তাহে, বৃহস্পতি আমি পরপরই নিচ্ছি দুটো করেই ক্লাস, বৃহস্পতি আর রবিবার দিন নিলাম, পরের সপ্তাহে স্যাটারডেতে তো আমি নেবই, আই মিন পরের সপ্তাহে ডেটটা বলে দিচ্ছি, 15 তারিখ পড়ছে স্যাটারডে, 15th নভেম্বর। ম্যাম বাকি খাতাগুলো কি ম্যাম আজকে আমাদের রেখে এখানে দেবেন? প্রচুর। হ্যাঁ আজ এবং কালকের মধ্যেই সব দেখা হয়ে যাবে, যে কটা খাতা জমা পড়েছে আগে দেখে দিই, তারপর আবার নতুন খাতা দেবে, এখন দিও না, আমি প্রশ্ন দেবো তারপর। হ্যাঁ ঠিক আছে, আপনি দেখে দিয়েই তারপর টাস্কটা দিন। হ্যাঁ তারপরে আমি প্রশ্ন টাস্কটা দিচ্ছি। হ্যাঁ কি বলছিলে বলো।
ম্যাডাম আমাদের এদিকে নেটওয়ার্কের সমস্যা করছে, এই জন্য আমি রেকর্ডিং ভিডিওটা পেলে একটু ভালো হতো। হ্যাঁ রেকর্ডিং দিয়ে দেবো, এক্ষুনি দিয়ে দিচ্ছি। 15th ক্লাস নেব, 15th নভেম্বর স্যাটারডে পড়েছে। আর একটা ক্লাস হয় 13th নেব, আদারওয়াইজ 16th নেব। ঠিক আছে, আমি সেটা বলে দিচ্ছি পরে। 15th এটা ম্যাম ওই বাদ বাকিটা ওই আগের দিনের ক্লাসটা আমি পাইনি, মানে ওই আজকেই তো ফার্স্ট ক্লাস, তো ওটাও দিয়ে দেবো। ম্যাম হ্যাঁ বলছি এর আগের ক্লাস যেগুলো বলছিলাম আপনি আজকে যে করিয়েছেন, অ্যান্সার গুলো হ্যালো দিয়ে দিচ্ছি, আনসার দিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো। ম্যাম, এর আগে যে ক্লাসগুলো করিয়েছিলেন ওই ক্লাসগুলো আপনি একটা লিংক দিয়েছিলেন ইউটিউবে, ওটা কি মানে ওটা ছাড়া আর কিছু আছে? ওটা ছাড়া না, না ওটা ছাড়া আর কিছু নেই। আমি দুটো লিংক দিয়েছি, দেখবে একটাতে অনেকগুলো ক্লাস আছে আর একটা 6-7টা ক্লাস আছে। 6-7টা ক্লাসই এটা সদ্য ব্যাচ শুরু হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আমি একটা দেখছিলাম, ঠিক আছে আমি দেখছি ম্যাম। হ্যাঁ সবগুলো দেখো, যদি কারোর কোনো অসুবিধা হয় তোমরা জিজ্ঞাসা করে নেবে তাহলে। ওই আপনি যে ইবুকের যেগুলো ক্লাস ওই যেগুলো আছে ওগুলো থেকে ক্লাস নিয়েছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যাম। ম্যাম কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে ওটার প্রতিবেদন আপনি লিখে দেবেন তাই তো হ্যাঁ পরে? হ্যাঁ হ্যাঁ, ওটা লিখে দেবো। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে রাখলাম। আমি গ্রুপে বাদ বাকিটা বলে দেবো। তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা পার্সোনালি জিজ্ঞাসা করো। গুড নাইট। ওকে, গুড নাইট ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। গুড নাইট ম্যাম, থ্যাংক ইউ। গুড নাইট।